তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, আমি দীর্ঘ কয়েকদিন আগে গিয়েছিলাম। তো আলপনা দিদির মা খুবই অসুস্থ ছিল, কিছু খেতে পারছিল না। তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখেছো। তো ক্রমশই আলপনা দিদির মা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটি দেখে না। এই তো এসছি তোমাদের মাঝে। ভাবছি যে তোমাদের সঙ্গে হয়তো একটু সময় কাটালে ভালো লাগতে পারে, সেই জন্য চলে এলাম। আর আমার শাশুড়ি মা কোথাও বলতে আলপনার জেঠুর বাড়িতে গিয়েছিল। ওখানে গিয়েও ভালো লাগছে না মন। তো বাড়িতেই আছি। আর আমাদের তো কালকের একটা দিন পর, মানে কালকের পরের দিনই শ্রাদ্ধের অনুষ্ঠান। আর মানসিকভাবে খুবই খারাপ অবস্থা। আর তোমরা তো জানোই কি বলবো এই বিষয়টা। তবু বন্ধু বলছে যে লাইভে আয়, সবার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো লাগবে। আর কি বলবো, যারা আমাদের বাড়িতে ওই বৈষ্ণবরা আসছেন, গুরুদেবরা আসছেন, ওনারা বলছেন যে কি করা যাবে, ভগবান দিয়েছিল, ভগবানই নিয়েছে, অনেক ধরনের। কিন্তু ওই সমস্ত কথায় তো আমাদের মন হচ্ছে না। রাত্রিবেলাতে খুব সমস্যা হচ্ছে, সারা দিন প্রত্যেকটা মুহূর্ত মনের মধ্যে একটা, মানে কি যে জ্বালা হচ্ছে সেটা তো আর বোঝানো সম্ভব হচ্ছে না। তবুও আমরা আছি অনেক বুঝে সুঝে এভাবে চলছি। আর আমার গুরুদেব এখনো বাড়িতে আসেননি। ফোনের মাধ্যমে কথা হয়েছে, আর উনি 29 তারিখে আসবেন। মানে আমাদের যে মহাপ্রভুর ভোগটা হবে তার একদিন আগে আসবেন। ওই জন্য একা পড়ে গেছি। আর এখন এমন একটা সময়, মানুষ চারিদিকে ধান চাষ, বিভিন্ন ধরনের ফসল চাষ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে বন্যা এসেছিল, সবজি টবজি সব মানুষের নষ্ট হয়ে গেছে। ওই জন্য মানুষ আসতে পারছে না, আমাদের বলছে। তাছাড়া অনেকেই বলছে যে কাজের জন্য যেতে পারছি না, ডাকছি সবাইকে। বস বস। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না তাই তো? এখানে না লাইটের খুব ডিস্টার্ব। এখানে লাইটটা এমন একটা জায়গায় আছে, অনেকটা দূরে আছে, ওই জন্য ছায়া পড়ছে। কি যে বলবো তোমাদের, কিছুই বলার মানে আমার ভাষা নেই। আমরা খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাব আমার শাশুড়ি মাকে নিয়ে। আর সেটা এই কালকের দিনটা, খালি কালকের পরের দিন, মানে কী বার, কালকের পরের দিন পড়ছে শুক্রবার। আর শুক্রবারটা পার হয়ে গেলেই, আমরা বলেছিলাম বালুঘাটে বলে রেখেছিলাম যেখানে ডাক্তার দেখায় দেবব্রত মজুমদার, উনি আবার কলকাতা থেকে আসেন, মাসে 1-2 দিন আসেন। তো আমরা বলে রেখেছিলাম। তো ওখানে আবার যেদিন ও ডাক্তারবাবু এসছে, বলছে যে একটু পরেই চলে যাবে, তোমরা তাড়াতাড়ি আসো। তো ওই মুহূর্তে আমার শাশুড়ি মা গেল না, তখন আবার বিকাল 4টা, ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারলাম না। আর হার্টের সমস্যা, আমারও অনেক সমস্যা হচ্ছে। তো আমিও ভাবছি দেখাবো একসঙ্গে ওই ডাক্তারকে, যা ওষুধ দিবে সেগুলো খাবো। তো ডাক্তারবাবু কবে আবার আসবে এখনও কিছু বলেনি। আর আপাতত আমার শাশুড়ি মায়ের জন্য ওই তো, মানে হার্টের ওষুধ, আর প্রতিদিন একটা করে আবার গ্যাসের ওষুধ খায়, আর একটা প্রেশারের ওষুধ খান, আর একটা থাইরয়েডের, না ও থাইরয়েডটা এখন একটু কমে গেছে একদম। ওই জন্য থাইরয়েডটা একটু মানা করেছে, আবার যখন বেশি হবে বা একটু বাড়লে তখন আবার খেতে হবে।
ওটা টেস্ট হবে আবার কত কী তার উপরে ডিপেন্ড করবে। ওইভাবেই ডাক্তারবাবু বলেছে আর কি। সেই জন্য থাইরয়েডের ওষুধ মানে যখন কমে যায় তখন খেতে মানা করে। খাতে কষে আমার বাড়ি ছাড়া পড়েছে ওই জন্য খাই না। ও যাই হোক, তাহলে থাইরয়েড ওষুধটা আনতে হবে। আমার তো বললে নিয়ে আসতাম, আমি গেছিলাম। তো যাই হোক নিয়ে আসবো। আর খুব সমস্যার মধ্যে দিয়ে আছি, খুব চিন্তায় আর কি। একটা মানুষ, জলজান্ত মানুষ, আমাদের সঙ্গে হাসি খুশি মানুষ একটা ছিল, মানে কত কি করছিল, সেগুলো সব সময় ভেসে আসছে আর কি, সব সময়। আর ফোনটা আমরা এমনই একটা কাজ করেছি লাইফে যে সারা জীবন ওকে দেখতে পাবো ফোনে, যেইভাবে যখন মানে সব সময় দেখতে পাবো, যার জন্য আমাদের মানে পক্ষে আরও মানে কঠিন হয়ে যাচ্ছে ওটা পরিস্থিতিটা। কবে যে স্বাভাবিকে আসবো না কি হবে কিছুই বুঝতে পারছি না। আর এই তো পরিস্থিতি। বন্ধুরা তোমরা সবাই কৃষ্ণক বলো তো, কেন নিয়ে গেল এরকম করে? আমি কি অপরাধ করেছি বলো? আমরা কৃষ্ণ ভোগ না দিয়ে খাইনি? কৃষ্ণ কত আমরা ভালোবাসি, এখনো ভালোবাসি কত। কৃষ্ণ আমার প্রতি কেন এরকম করলো? আমি এখন কাক নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, কেমন করে থাকবো? আমি তো দিশাহারা হয়ে গেছি। আমার সারাদিনও কতদিন, 13 দিন হয়ে যাচ্ছে বোধ হয় আজকে দিয়ে। আজকে দিয়ে 11 দিন, 11 দিন হলো। 11 দিন হয়ে যাচ্ছে, কেউ আসে ডাকে না, কেউ মানা করে না। এরকম করে কতদিন বাঁচবো বলো? আমি তো মরে যেতে মনে হচ্ছে। কেন আমি মারা গেলাম না, আমায় কেন বাঁচে থাকলো না? পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের। তোমরা সবাই কৃষ্ণ বলো তো, কেন নিয়ে গেল? আমাকে ভালো না দেখতে? মা যাবে বেটির আগে, না তো বেটি মায়ের আগে চলে গেল। আমার যদি আর একটা বাচ্চা কাচ্চা থাকতো, তার মুখ দেখে সান্ত্বনা পেতাম। আমার তো আর নাই বলে কেউ নাই। এখন ওই বাড়ি যাই কেমন করে থাকবো? আমাকে এখানে থাকতে মনে হচ্ছে না, ওই বাড়ি চলে যেতে মনে হচ্ছে। কে রান্না করে দিবে আমাকে ওই বাড়ি গেলে? আমি তো কাজ করতে পারি না, চলতে পারছি না। মিলেমিশেই করবো এখন, যেহেতু এরকম একটা মানে কঠোর কি বলবো, মানে অসঙ্গতির সর্বশেষ চরম পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা। তো এখানে এইভাবেই চলতে হবে মিলেমিশে। আর রান্না বান্নাটা আমাকেই করতে হবে এখন আপাতত। আর মেন সমস্যা কি, আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা সকালবেলায় 9টার সময় ভাত খাই, 9টার সময় ভাত খেয়ে আবার দুপুরবেলাতে আমি মুড়ি টুড়ি খাই। আর আলপনা আর আমার শাশুড়ি মা দুজনেই দুপুরবেলায় ভাত খেত, অল্প করেই খেত, কারণ 9টার সময় খেয়ে দুপুরবেলা অল্পই খেত। আর সন্ধ্যাবেলা আবার 7টা সাড়ে 7টার মধ্যে ভাত খাওয়া হয়ে যেত, রাত্রির খাবার। হ্যাঁ, 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমোনো, যে মানে ঘুমোতে যেতাম। তো এবার চেষ্টা করতে হবে, এখন কি করব, মিলেমিশে রান্না বান্না করে খেতে হবে এখন। আর দীর্ঘদিন তো নাকড়াকুড়িতে আমার শাশুড়ি যে মানে আমার শ্বশুর মারা যাওয়া তো প্রায় 12 বছর পার হয়ে গেল। তো 12 বছর, আর তার আগে থেকে মানে তারও আগে থেকে আর তারও আরও 12 বছর মনে করেন, মানে আমার শাশুড়ি মা প্রায় 25 বছর থেকে নাকড়াকুড়িতে থাকে। ওই জন্য ওখানে মানে স্মৃতি ওখানকার সহজে ভোলা যায় না, মানে যে যেখানে থাকতো। যেমন আমি আগে, আমাদের গ্রাম বাড়ি ছিল মাগুরপুরে, জল ছিটকাচ্ছে। তো মাগুরপুরে ছিল, ওখানে মানুষ হয়েছে ছোটোবেলা থেকে। তো ওই গ্রামে আমি এখনও যাই, সব সময় যাই, ভালো লাগে না। ওখানে গিয়ে সব আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা করি, মানে ভালো লাগে না যতই যেখানে থাকি না কেন। তো ওইরকম একটা মায়া না, একটা জায়গায় দীর্ঘকাল কেউ যদি থেকে যায় তো ওখানকার প্রতি একটা মায়া জন্ম হয়ে যায়। তো সেই মায়ার জন্যই ওখানে যেতে চাইছে। সেটা আমার কাছে ব্যাপার না, যেখানে যেতে চাইছে আমার শাশুড়ি মা যেখানে ভালো থাকবে আমি সেখানেই রাখবো, আমার কোনো সমস্যা নেই। আসা যাওয়া করব,
এইভাবে চলবো। আর রান্না বান্না তো একজনকে ভাবছিলাম যে একজনকে কেউ যদি একজন রান্না করার মতো একটা যদি লোক পেতাম, শুদ্ধ ভালো মানুষ একটা যদি পাওয়া যেত কিছু টাকা পয়সা দিয়ে, তাহলে আমাদের খুব ভালো হতো। আর যেহেতু আমরা চেষ্টা করছি, এখন যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। আর যদি না পাই তাহলে আমাকেই করতে হবে। করব কি আছে, একটা তরকারি কোনো সিদ্ধ টিদ্ধ এইভাবে করে খাবো, তারপর ধীরে ধীরে যদি লোক পাই তাহলে সেই লোকটাকে নিব। আর ওখানে আমাদের যে জায়গাটা নাগরাকুড়িতে, ওখানে মার্শাল হয় না, এমনই একটা জায়গা। শুধু আমাদের না, ওখানে আরও যারা যারা আছে তারা কেউ ওখানে মার্শাল মানে হয় না। অনেকবার চেষ্টা করেছে বোরিং করে, কিন্তু মার্শাল লিয়ার পায় না, না কি সমস্যা না কি হয় না, ওই জন্য মার্শাল হয় না। আর যেগুলো কয়েকটা টিউবওয়েল আছে ওই যে মাট্টু, ওগুলোতে আবার জল ওঠে না, মানে বর্ষার সময় একটু করে ওঠে, অনেক কষ্ট করে চেপে চেপে উঠাতে হয়। আর একটা মার্শাল হয়েছে, সরকারি মার্শাল একটা আছে, ওখানে ওখান থেকে জল নিয়ে আসতে হয় একটু দূরে, আর রাস্তাটা ভালো না তো খুব অসুবিধা হয়। তো যেভাবে হোক ওইভাবে নিয়ে আসবো। আর তোমরা কি বলছো একটু শুনি। চন্দনা রায়, মাসিমা, কেননা সবই ভগবানের হাতে, আমাদের হাতে কিছু নেই। আচ্ছা মাসিমা কেঁদো না, আচ্ছা। কিন্তু সবই তো বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতি ওখানে ভয়াবহ। যদি আমার শাশুড়ি মার একটা মেয়ে বা ছোট একটা ছেলে বা নিজের স্বামীটাও যদি থাকতো, মানে আমার শ্বশুরমশাই, তাহলেও হয়তো জীবনটা এত দুর্দশাময় হতো না। কিন্তু আমাদের মধ্যে দিয়ে যে মানে যে একটা মানে ঝড় চলে যাচ্ছে না, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছি, তো সেটা বলে বোঝাতে পারবো না। তো সিচুয়েশান খুব খারাপ। আর কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না, কোথাও গিয়ে ভালো লাগছে না। আমার সব সময় আমার কেন যে মনে হচ্ছে যে আলপনা আছে, এরকম একটা মানে মনে হচ্ছে। ও কি করে যেতে পারে, ওর সঙ্গে আমার এই তো কয়েকদিন আগে এরকম সব সময় মনে হচ্ছে। আর কাটাতে পারছি না এই সময়গুলো, যে আহ, কতদিনের যে পাপ ছিল আমার, আজকে পাপ কৃষ্ণ আমাকে উদ্ধার করে দিল। কি উদ্ধার করা করলো আমার কৃষ্ণ, আর সারা জীবন সবচেয়ে কাঁদতে হবে। বড় বিষয়, দুঃখ তো থেকেই যাবে, কারণ কেউ তো, যার কেউ থাকে না তো তার কেউ দুঃখ সারা জীবনই থাকবে। একটা সন্তান শোক, আমি একটা ছেলের মতো সারা জীবন আমি মানে মা বলে ডাকবো, কিন্তু তবুও নিজের সন্তানের ডাক আর একটা মানে ওই মেশিনের ডাকের মতো আর কি, আর্টিফিশিয়াল যেগুলো মেশিন নাকি ওগুলোর মতো ডাকটা মনে হবে। কিন্তু প্রকৃত সন্তানের, একটা সন্তান যদি অন্ধ হয়, একটা সন্তান যদি, নিজের সন্তান যদি খোড়া হয়, নিজের সন্তান যদি মানে দেখতে কুৎসিত হয়, তবুও বাবা মার কাছে সে একটা রাজার সমান, মানে কি বলবো, একটা রত্নর সমান। কিন্তু চেষ্টা করব এইভাবে থাকার, কিন্তু সেটা তো হবে কিনা জানি না, কারণ নিজের জিনিসটা নিজেরই, সেটা বোঝা যায় না। আর বাড়িতে প্রতিদিন, আর আমার শাশুড়ি মাকে আর একটা কথা বলতে চাই। আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম যে যেদিন কলকাতায় ছিলাম সেখানেও আমি বলেছিলাম যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তো আমার শাশুড়ি মা বলছে যে তুমি যেটা করবা সেটা চিন্তার মানে তুমি করো। তবুও আমি বলেছিলাম কি কি করতে চাইছি, এই নিয়মগুলো সঠিক নিয়মের মাধ্যমে একটা বাড়িতে কিন্তু প্রতিদিনই বিকালবেলা থেকে প্রায় রাত্রি 8:30 অবধি বাড়িতে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ হয়। তারপর আমাদের উঠোনে যেখানে তুলসী মণ্ডপ আছে, ওখানে প্রতিদিন আমরা হরিনাম করি সন্ধেবেলাতে। আর যে বৈষ্ণব দাদা এখানে আসেন
উনি কিন্তু তার আগেই চলে আসেন, এই একটু পরে চলে আসবেন। এখন তো প্রায় 4:30 বাজে, 5টার সময় চলে আসবেন দাদা। উনি তো করেন এগুলো সবই নিষ্ঠাভাবে হচ্ছে, কিন্তু নাকড়াকেরুতে অনেকে চেয়েছিল যে ওখানে যদি ও ভালো হতো তাহলে, কিন্তু আমার শাশুড়ি মাকে আমি ওটা বলেছিলাম যে ওখানে যদি আপনি করতে চান আমার কোনো সমস্যা নেই, ওখানেও করবো। কিন্তু আমার শাশুড়ি মা বললো যে এখানে জলে এত সমস্যা, আর লোক পাওয়া যাবে কিনা, আর অনেক লোকের করে জানাতে হবে, কারণ আমাদের সঙ্গে অনেক লোকের পরিচয় আছে, ভালোবাসা আছে, হ্যাঁ, বন্ধুত্ব আছে। সেই জন্য স্নেহ মায়া মমতা আছে, সেই জন্য একটা পরিবেশের দরকার। ওখানে সেই পরিবেশটা আছে, কিন্তু যেই জায়গাটা তে ওই অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা না বৃষ্টি প্রচণ্ড যদি হয় তাহলে ডুবে যায়, আর প্রচণ্ড কাদা হয়। তো ওই জন্য আমার শাশুড়ি মা আমাকে বলল যে তুমি হচ্ছে তোমাদের এই করদতেই করো, তাহলে এখানে অতটা কাদা টাদা নেই, আর এখানে তুমি 2-4টা বা তোমার অনেক আত্মীয় স্বজন পরিবার আর আমাদের গোষ্ঠীটাও এখানে আছে, মানে আমার আলপনার জেঠু কাকু আর যারা যারা আছে, দাদা ভাই বোন, ওরা হচ্ছে এখানেই বাড়ি, আশেপাশে, বেশি দূরে না। তো 1 কিলোমিটারের মধ্যে সব। তো বলছিল তাহলে তোমার সুবিধা হবে, ওদেরকেও ডেকে একটা দায়িত্ব দিতে পারবা, তুমি নিজে একটা দায়িত্ব পালন করতে পারবা, তোমার বন্ধু বান্ধবরাও এখানকার এখানে পারবা। সেই জন্য কিন্তু আমরা ডিসিশান নিয়ে এখানেই করেছি। কোনো কিছু মানে যে চাপিয়ে দিয়ে বা জোর জবরদস্তি সেগুলো কিচ্ছু না। সুষ্ঠুভাবেই আমাদের এই অনুষ্ঠান যেগুলো মানে ক্রিয়া যেগুলো সেগুলো হচ্ছে। আগামীকালকে আমাদের ক্ষৌরকর্ম আছে, তো সেখানে কিছু পিণ্ডদান করতে হবে, ওটা হয়ে গেলে পরের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। আর তোমরা অনেকেই আমাদের বলেছো যে ঘাড় ব্যথা ধরে যাচ্ছে, আজকে এই যে আমাদের এই এই চৌকিটা একটু ঘোরালাম, তো একটু ধরেছিলাম তো মাথাটা ঘুরে উঠলো একদণ্ডে। তো যাই হোক, বসে আছি, ব্যথা করছে। কোথায় যেন ছিলাম? হ্যাঁ, শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ হচ্ছে কালকের পরের দিন হবে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা মানে বলছিলে, জিজ্ঞাসা না, যে শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমাদের দেখাবা তোমরা, কিভাবে অনুষ্ঠানটা তোমরা করছো। তো আমি সেই জন্য ক্যামেরাম্যানকে ডেকেছি, ও কালকে পরের দিন সকালবেলায় চলে আসবে। সারাদিনের প্রোগ্রামটা মোটামুটি একটা ক্লিপের মাধ্যমে 20-25 মিনিট ক্লিপ বা 30 মিনিট যতটা সম্ভব সঠিকভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ওকে আমি সব কিছু মানে ডাইরেকশান দিয়েছি কীভাবে করতে হবে, আশা করি তোমাদেরকে দেখাবো। আর যেদিন আমাদের মহাপ্রভুর ভোগ হবে সেটা হচ্ছে 30শে জুলাই, বাংলার 14ই শ্রাবণ। সেই দিন সকাল থেকেই আমাদের বাড়িতে মানে অনুষ্ঠানটা সেদিন একটু বড় হবে, কারণ অনেক কেউ বন্ধু যদি কাছে থাকে আর আমাদের সঙ্গে তাহলে আসো, মহাপ্রভুর ভোগের দিন আমরা তো প্রসাদ নিয়ে যাবা। তোমরা সেই দিনও আমি ক্যামেরার ব্যবস্থা করেছি, সেদিন মানে ক্যামেরাম্যানকে ডেকেছি, ও আসবে, সেদিন তোমাদেরকে দেখাবে। কিছুটা লাইভেও দেখাবো আর কিছুটা ভিডিও শ্যুট করে সেগুলোকে আমরা পরবর্তীতে পাবলিশ করব 2-1 দিন পর সময় নিয়ে। আর যেটা আমার শাশুড়ি মা বলল যে তোমরা যদি আসো তাহলে ভীষণই ভালো লাগবে। এখানে দুটা খাওয়া বা সেটা আমাদের কাছে বড় ম্যাটার না। এখনকার দিনে যে কেউ, আমি যদি আপনাদের বাড়িতে যাই, একটা চা বিস্কুট এমনিতেই মানুষ বলে বা বসতে বলে, একটা জল খেতে বলে। তো সেটাও বড় ব্যাপার না। খাওয়া দাওয়াটা কারো মানে খাওয়া দাওয়ার জন্য এখনকার মানুষ কিন্তু মানুষের কাছে যায় না, কারণ একটা সময় ছিল 76-এর মন্বন্তর, তোমরা তো শুনেছো। তো ওই রকম পরিস্থিতি মানুষের এখন নেই। মানুষ সম্মানটা আর একটু ভালোবাসাটা, রেসপেক্ট, এটাই চায়। হ্যাঁ, তো আমরা তোমাদেরকে অনুরোধ করছি, যদি পারো তাহলে আমাদের পাশে এসে তো দাঁড়ানোর চেষ্টা করো। আর মহাপ্রভুর প্রসাদটা নিয়ে যেতে পারবে বন্ধুরা, কেউ যদি কাছে থাকো তারা চলে আসো। তাহলে আমাদেরও অন্তত হয়তো একটু ভালো লাগবে, মায়ের সঙ্গে তোমরা দেখা করতে পারবা যে কেমন পরিস্থিতি বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা মর্মাহত হয়ে আছি, সেগুলো তোমরা সামনাসামনি উপলব্ধি করতে পারবা, দুটো কথা বলতে পারবা।
তো আই হোপ যে তোমরা এটা করবা, আহ, বা আমাদের পাশে এসে দাঁড়াবা। আর চেষ্টা করবা, এখন তোমাদের বাড়ি তো অনেকের অনেক জায়গায়, কাছাকাছি কয়টা লোকই বা আছে, আর যারা আছে গ্রামে আমাদের সবাইকে তো জানানো আছে। আর তবুও তোমরা যারা আছো আসার চেষ্টা করো, আমি এটা বলবো আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই তো। হ্যাঁ, এই যে একজন লিখেছে যে চন্দ্রাণী সিংহ, হার্টের ডাক্তার দেখাতে বলছো। উনি হচ্ছে ভালো হার্টেরই স্পেশালিস্ট ডাক্তার। তো ওনার কাছেই নিয়ে যাব, যেদিনই আসবেন উনি সেই দিনই নিয়ে যাব। আমিও একটু দেখাবো, আর শাশুড়ি মাকে দেখাবো আগে থেকেই, মানে কথা সব জায়গায় বলে রেডি করে রেখেছি। আরও ওখানে আশেপাশের লোকজন যারা আছেন তারাও আমাদেরকে মানে আমাদের বাড়িতে এসেছিলেন, ওনারাও হচ্ছে বললেন যে আমরাও মানে যোগাযোগ রাখছি বালুরঘাটে, যেখানে উনি আসেন বসেন। আসা বা খবর পাওয়া মাত্র জানাবো, আমরা খোঁজ নিচ্ছি, তোমরা খালি প্রিপেয়ার থেকো, তৈরি থেকো, তাহলেই হবে। তো যাবো সামনের আর সপ্তাহে আসবো। আমি একবার দেখাছিলাম ওই ডাক্তারে, ভালো ওষুধ দেয়, হ্যাঁ তাই তো এখনো শুনছিলাম। ওষুধ খাচ্ছি ওই ডাক্তারে। যেদিন আমার শাশুড়ি মা ওদিন গিয়েছিল সেদিন আমি মনে হয় যাইনি, আমার আলপনা গিয়েছিল। সেদিন কোনো কারণবশত আমি ছিলাম না, না কি একটা ব্যাপার ছিল, ওই জন্য আমি ছিলাম না। যেদিন ওই যে প্রেস মেকার না কি একটা লাগিয়েছিল সেদিন আমি ছিলাম বাড়িতে এসেও দিয়ে গেছিল না লোকটা। তো ওটা ওই কি সব মানে একটা বের হয়েছে ওই কাগজের অনেকটা বড়, হার্ডের আর কি। তো ওটা নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, মানে একবার দেখানোর পর ওই ডাক্তারও বলেছিল যে হার্টের ওই কি যে পালসের রিপোর্ট না কি একটা রিপোর্ট ওটার মধ্যে আছে, ওই মেশিন থেকে বের হবে, ওটা আমাদেরকে দিয়ে গেছেন উনি, ওটা নিয়ে যেতে হবে। তো ওটা তো আছে আমাদের, ওটা নিয়ে যাব। তো এগুলো একটু সামাল দিয়ে উঠি। আর তো 2-3 দিনের ব্যাপার, 2-3 দিন বলতে আর সামনে মঙ্গলবারেই আমাদের সমস্ত আলপনার যেগুলো মানে আধ্যাত্মিক জগতের যেগুলো কাজ সেগুলো প্রায় পূরণ হয়ে যাবে। এই তো। আর কিছু যদি তোমরা জানতে চাও আমি বলে দিচ্ছি। কি যেন লিখেছ, ভবগুরু ঘুরে বাড়ি না বললে কি করে যাব, চিনিয়ে দাও। আচ্ছা বলছি আমি, আমাদের বাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর তপন থানা, আর করদহ, এই গ্রামটার নাম করদহ, করদহ বাস স্ট্যান্ডের পাশে। আর হচ্ছে যদি যারা বাইরে থেকে যদি কেউ আসতে চাও তাহলে আমি বলে দিচ্ছি, শিলিগুড়ি থেকেও একটা ট্রেন আছে, কলকাতা থেকেও আছে, বা যে যেখান থেকে পারো আমাদের গঙ্গারামপুরে অবধি যে কোনো বাস ট্রেন সব কিছুই আছে। গঙ্গারামপুরে নেমে বা মালদা থেকে যদি কেউ আসো তাহলে এইদিকে নালাগোলা থেকে সরাসরি একদম করদহতে পাবা, টোটো অটো গাড়ি সব কিছুই পাবা। 25-30 টাকা ভাড়া নেবে গঙ্গারামপুর থেকে, তারপরে এখানে কি নালাগোলা থেকে সব জায়গা থেকে আসতে পারবা, বা বালুঘাট থেকে তোমরা যে দিক থেকে আসো একটা গাড়িতে চলে আসতে পারবা আমাদের এখানে, কোনো সমস্যা নেই। তবে আমি আশা রাখছি আমার শাশুড়ি মায়ের জন্য তোমরা এসো, আমার শাশুড়ি মার তাহলে খুব ভালো লাগবে, আমিও চাই উনি খুব ভালো থাকেন। আর দাদা ব্যাঙ্গালোরে নিয়ে আসো, নারায়ণ হৃদয়ালয়ে ভালো ডাক্তার আছে। আর দেখি আমার শাশুড়ি মা তো যেতে চায় না কোথাও, মানে ট্রেনে গেলে না ঘুম হয় না, বাসে তো যাওয়া যাবে না, আর ফ্লাইটে আবার ভাবছি যেতে পারবে কিনা। অনেকে বলছে যে হার্টের সমস্যা আছে, প্লেন ওড়ার সময় কি সমস্যা হয়, আর একটুতেই ধকধক করে। প্লেনে নাকি যাদের হার্টের বেশি মানে দুর্বল যারা মানসিকভাবে, তাদের নাকি প্লেনে চড়া নিষেধ। আমি জানি না, যদিও শুনেছি, আমি তো কোনোদিন চড়িনি। আমার একটা বন্ধু এবার ব্যাঙ্গালোর থেকে তো না
হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেছিল। তো ও বলছিল যে আমার আমার তো কোনো সেরকম প্রবলেম নেই, তবুও আমি এলাম ফ্লাইটে। তো বলছে যে ওর কানের মধ্যে মানে কানতলা লেগে গেছে বলছে। প্লেনটা ওড়ার সময় নাকি কানের মধ্যে মানে কিছু শোনা যায় না, মানে কানতলা লেগে যায়। তো মোটামুটি ও 15-20 দিন ওষুধ খেয়েছে ওর জন্য, তারপর ভালো হয়েছে। তো ওই সমস্ত চিন্তা করে ভাবছি যদি ব্যাঙ্গালোরে নিয়ে যাই, অবশ্যই নিয়ে যাব, তবে ট্রেনেই নিয়ে যাব। তার কারণ এখন আপাতত এখানে ওষুধ খাওয়াই, তারপর একটা রিজার্ভেশন টিকিট করে থার্ড এসি বা এগুলোতে টিকিট করে তাহলে ওই আহ, উম, ট্রেনেই নিয়ে যাব। আর শুনেছি ব্যাঙ্গালোরে হার্টের জন্যই বেশি, মানে ওখানে হার্ট স্পেশালিস্ট ওখানে বেশি ভালো হার্টের জন্য। আর কি বলবো, অনেক কথা অনেক সময় তোমাদের সঙ্গে অতিবাহিত করলাম। আর তোমাদের সঙ্গে কিছুটা মানে সময় প্রতিদিনই কিছু করে আমার সময়। নিয়ে যেতে করছে হুম। আমি যাব না বন্ধুরা, আমার বেটি নিয়ে যেতে পারলাম না ব্যাঙ্গালোর চিকিৎসা করতে, ভালো করে আনতে পারলাম না। আর আমি যাব ব্যাঙ্গালোর চিকিৎসা করতে? আমি এখানেই মরে যাব। আমার যেটা অসুখ হবে, যে এলা ডাক্তার ওষুধ দিবে সেটা খাইয়ে থাকবো, আমি ব্যাঙ্গালোর যাব না। কতদিন বাসে থেকে কি করব, আমাকে আর বাঁচার ইচ্ছে নাই। মানুষের সম্বল যখন চলে যায় তখন মানুষের যে পরিস্থিতি কি হয় সেটা আমরা মানে এত কম বয়সে যে এরকম একটা মানে ঘটনা ঘটবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। আর আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে সব সময় কোঅপারেটিভ মানে কথোপকথন মানে তোমাদের সঙ্গে সংযোগ আমি রাখবো সব সময়ের জন্য। আমি যেটাই করি না কেন তোমাদেরকে জানাবো, আর তোমরাও আমাদেরকে সঠিক যেটা করতে হবে যে উপদেশ সেটা তোমরা দিবা, আমি এটা আশা করি। তাহলে আমাদেরও ভালো লাগবে। তো দেখি কি করা যায়। আর তোমরা এসো, আমি তো ঠিকানাটা তোমাদের বলে দিলাম। তোমরা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করো, পারলে এসো, যদি না কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে। তো স্ট্রিমটা এখানেই ছাড়ছি। দেখি সন্ধ্যাবেলাতে আমার যে দাদা আছেন বৈষ্ণব, উনি যদি কিছু বলেন তাহলে সন্ধ্যাবেলাতে আবার লাইভে আসবো। সবাই ভালো থাকো তোমরা।